ওয়াই শেপ বা মনোমার অ্যান্টিবডি, অথবা এটাকে আমরা বাইভ্যালেন্ট স্ট্রাকচার বলতে পারি। ওয়াই শেপের স্ট্রাকচারটা দেখো এখন কেমন হবে। বলছে এটা 4টা চেইন দ্বারা যুক্ত থাকে। কি কি চেইন? 2 আর লাইট চেইন এন্ড 2 আর হেভি চেইন। এই যে বাহিরে যে CNV লেখা আছে এটাকে আমরা বলবো হচ্ছে লাইট চেইন, এই পাশে এটাকে আমরা বলবো লাইট চেইন, আর উপরে যে চেইনটা আছে একটা লম্বা ওয়াইয়ের মতো দেখা যাচ্ছে সেটাকে আমরা বলবো হেভি চেইন। তাহলে কয়টা চেইন আছে? 2 আর লাইট চেইন, দুইটা লাইট চেইন এবং দুইটা হেভি চেইন দ্বারা একটা মনোমার অ্যান্টিবডি তৈরি হয়েছে। এই যে 4টা চেইন কি দ্বারা যুক্ত আছে? 4টা চেইন যুক্ত আছে হচ্ছে ডাইসালফাইড বন্ড দ্বারা। ডাইসালফাইড, দুইটা সালফাইড বন্ড দ্বারা যুক্ত আছে, ঠিক আছে। এখন এই ওয়াই আর্মের উপরের যে অংশটাকে সেটাকে আমরা বলতেছি কি? ভেরিয়েবল রিজিয়ন। এই যে উপরের যে অংশটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে ভেরিয়েবল রিজিয়ন। ভেরিয়েবল রিজিয়ন অফ অ্যান অ্যান্টিবডি। ভেরিয়েবল রিজিয়নের যে উপরে যে অংশটা আছে, সেই সারফেসের উপরে যে অংশটা, সেটাকে আমরা কি বলবো? অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। মানে এই অংশটাই একটা অ্যান্টিজেনের সাথে বাইন্ড হবে, সেটাকে আমরা কি বলবো? অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। তাহলে আছে, এখন দেখো এটাকে আমরা কি বলবো? ভেরিয়েবল রিজিয়ন। ভেরিয়েবল রিজনটাকে আমরা কি বলতে পারি? ভেরিয়েবল রিজনের আরেকটা নাম কি? FAB, ফ্যাব। যদি বলি হোয়াট ইজ ফ্যাব রিজন অফ অ্যান অ্যান্টিবডি, একটা অ্যান্টিবডির ফ্যাব রিজনটা কি? FAB। ফ্যাব রিজনটা কি? ফ্যাব, এই যে উপরের অংশটাকে আমরা বলবো ফ্যাব রিজিয়ন। ফ্যাবটাকে আমরা কি বলতে পারি? ভেরিয়েবল রিজিয়ন। এই ভেরিয়েবল রিজনটাকে আমরা কি করি? ভেরিয়েবল রিজনটার ফাংশনটা কি? ভেরিয়েবল রিজিয়নটাই একটা অ্যান্টিজেনের সাথে বাইন্ড হয়, এই জন্য এটাকে আমরা বলবো অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। তাহলে একটা অ্যান্টিবডি দুইটা রিজিয়ন বলছে, একটা ফ্যাব রিজিয়ন আর একটা হচ্ছে এই নিচের যে ওয়াই শেপের মতো যে ওয়াই আর্মটা আছে সেটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো FC রিজিয়ন। FC রিজিয়ন অফ অ্যান মনোমার অ্যান্টিবডি। FC রিজিয়নের আর নাম কি বলতে পারি? FC রিজিয়ন অর কনস্ট্যান্ট রিজিয়ন। FC রিজিয়ন অর কনস্ট্যান্ট রিজিয়ন। তাহলে একটা অ্যান্টিবডির কয়টা রিজিয়ন আছে? দুইটা, একটা ফ্যাব রিজিয়ন, একটা FC রিজিয়ন। ফ্যাব রিজিয়নটাকে আমরা কি বলবো? ফ্যাব রিজিয়নটা হচ্ছে ভেরিয়েবল রিজিয়ন, আর FC রিজিয়ন অর কনস্ট্যান্ট রিজিয়ন। তাহলে আরেকবার বলি একটা অ্যান্টিবডির স্ট্রাকচার কেমন হবে। একটা আইডিয়াল অ্যান্টিবডি হবে হচ্ছে ওয়াই শেপ বা মোনোমার অ্যান্টিবডি, অথবা বাইভ্যালেন্স, যেটা ওয়াই এর মতো দেখতে হবে সেটাকে আমরা মোনোমার অ্যান্টিবডি বলবো। মোনোমার অ্যান্টিবডি আর কম্পোজড অফ 4 চেইন, 2 are light chain and 2 are heavy chain. The 4 light chain or heavy chain are joined by the disulfide bond. And FAB, fab region, is also called the variable region, and it is the antigen binding site of an antibody. And the Y arm এর যেটা C region বলছে constant region বা FC region, এটা হচ্ছে কি বলবো? এটাকে আমরা constant region বলবো। আচ্ছা দেখো, এই যে ডাইসালফাইড বন্ডের এখানে যে একটা রিজিয়ন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এটাকে আমরা বলবো হিঞ্জ রিজিয়ন। HINGE, হিঞ্জ রিজিয়ন। হিঞ্জ রিজিয়ন কি? ইট ইজ দ্য ফ্লেক্সিবল পার্টস অফ অ্যান অ্যান্টিবডি। এটা ফ্লেক্সিবল মানে কি? হোয়াইট আর্মটা যদি সোজা করা যায় তাহলে কি হবে? এটা টি এর মতো হয়ে যাবে না? এটা হচ্ছে কি? ফ্লেক্সিবল রিজিয়ন। আচ্ছা, এখন এই ভেরিয়েবল রিজিয়নের সাথে কে যুক্ত হয়? অ্যান্টিজেন যুক্ত হয়, তাই না? অনেক সময় এই ওয়াই এর যে FC রিজিয়নটা আছে এটাকে আমরা কি বলতে পারি? কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন সাইট। এই ওয়াই এর যে ওয়াই অংশ, নিচের অংশটা আছে, এটা হচ্ছে কার সাথে বাইন্ড আপ হয়? কমপ্লিমেন্টের সাথে বাইন্ড আপ হয়। What is complement? Complement a series or a cascade of proteins which is originated from liver and circulating in the blood and lymph. কমপ্লিমেন্টের কাজ কি? কমপ্লিমেন্ট কাজ সাহায্য ছাড়া কাজ করতে পারবে না। উইদাউট অ্যান্টিজেন অ্যান্টিবডি নো কমপ্লিমেন্ট শুড বি ওয়ার্ক। কমপ্লিমেন্ট অ্যান্টিজেন আর অ্যান্টিবডি সাহায্য ছাড়া কখনোই কাজ করতে পারে না। সেই কমপ্লিমেন্টটা কোন রিজিয়নের সাথে হয়? FC রিজিয়নের সাথে কমপ্লিমেন্ট বাইন্ড আপ হয়। আর অ্যান্টিজেনিক বাইন্ডিং সাইটের সাথে কার কি বাইন্ড আপ হয়? অ্যান্টিজেন বাইন্ড আপ হয়। বুঝতে পারছো? সুমন, রেসপন্স করো কেউ? শারিয়ার? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, একটু বলিও মাঝে মধ্যে, নাহলে ভাববো যে শুনতে পাচ্ছ না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা অ্যান্টিবডির স্ট্রাকচার যদি বলি, পরীক্ষায় যে কোশ্চেন থাকে প্রোটোটাইপিক্যাল অ্যান্টিবডি উইথ দেয়ার ফাংশন এন্ড স্ট্রাকচার, তখন তো পারবা না? কি কি লিখবা তখন? এই যে স্ট্রাকচারে ড্র করবা, ড্র করে প্রত্যেকটা রিজিয়নের বর্ণনা দিবা, ঠিক আছে? এখন নেক্সট আমরা কি করব? অ্যান্টিবডি ক্লাসিফিকেশন অফ ইমিউনোগ্লোবুলিনস। ক্লাসিফিকেশন অফ
ইমিউনোগ্লোবিউলিনস। ইমিউনোগ্লোবিউলিনস কত ধরনের? ইমিউনোগ্লোবিউলিনস হচ্ছে 5 টাইপ। ইমিউনোগ্লোবিউলিন ডি, ইমিউনোগ্লোবিউলিন এম, ইমিউনোগ্লোবিউলিন এ, ইমিউনোগ্লোবিউলিন ই এন্ড ডি। এই যে 5 টাইপস অফ ইমিউনোগ্লোবিউলিনস আছে, এটা খাতায় লিখে রাখো, কিছু কিছু খাতায় লিখে রাখো। 5 টাইপস অফ ইমিউনোগ্লোবিউলিনস, এগুলোর কিভাবে নামকরণ করা হয়েছে, এগুলো নামকরণের কতগুলো আছে উদ্দেশ্য সার্থকতা আছে। কেন ইমিউনোগ্লোবিউলিন জি নাম হলো, কেন এম নাম হলো, কেন ডি হলো, সেটা একটু লিখে রাখো। দ্য নেম, এই যে ইমিউনোগ্লোবিউলিনের যে ক্লাসিফিকেশন করা হয়েছে সেটা কিসের উপর ভিত্তি করে করা হয়েছে? বলছে ফ্রম হচ্ছে 5 ক্লাসেস অফ ইমিউনোগ্লোবিউলিনস আর ডিস্টিংগুইশড বাই দ্য টাইপস অফ হেভি চেইন ফাউন্ড ইন দ্য মলিকিউলস। প্রত্যেকটা মলিকিউলস এর যে হেভি চেইন গুলো আছে, কি বললাম, একটা অ্যান্টিবডির কি আছে, হেভি চেইন আছে, লাইট চেইন আছে। এই হেভি চেইন গুলোর উপর ভিত্তি করেই এদেরকে 5টা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে ইমিউনোগ্লোবিউলিন জি কেন নামকরণ করা হয়েছে? বলছে মলিকিউলস হ্যাভ হেভি চেইন নোন অ্যাজ গামা চেইন। ইমিউনোগ্লোবিউলিন জিটা কেন নামকরণ করা হয়েছে? বলছে যে এটা, এই যে হেভি চেইন আছে সেটা কোথা থেকে আসছে? নোন অ্যাজ গামা চেইন। গামা চেইন, ইমিউনোগ্লোবিউলিনের জির যে চেইন গুলো আছে সেটা কোন চেইন? এটা গামা চেইন। মানে ব্লাডের মধ্যে যে সেরাম আছে, সেই সেরামের মধ্যে যে চেইন গুলো আছে অ্যান্টিবডির মধ্যে, সেটা হচ্ছে কি কোন ধরনের? বলবে যে ইমিউনোগ্লোবিউলিন জি কেন নাম হলো, তখন বলবা the name is derived from the blood fraction gamma globulin। ব্লাডের যে ফ্রাকশন গুলো আছে গামা গ্লোবিউলিন থেকে এর নাম আসছে হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন জি। ইমিউনোগ্লোবিউলিন এম কিভাবে হয়েছে? মিউ চেইন, বলছে যে মিউ চেইন, ব্লাডের ফ্রাকশনাল যে মিউ চেইন আছে, আমরা পড়ছি না আলফা বিটা গামা মিউ ইপসাইলন, এগুলোর উপর ভিত্তি করা হয়েছে। ইমিউনোগ্লোবিউলিন জি কেন হয়েছে? বলছে যে ব্লাড ফ্রাকশন গামা গ্লোবিউলিন, গামা গ্লোবিউলিন থেকে নামকরণ করা হয়েছে ইমিউনোগ্লোবিউলিন জি। ইমিউনোগ্লোবিউলিন নামকরণ করা হয়েছে যে হেভি চেইন মিউ চেইন মিউ। আর ইমিউনোগ্লোবিউলিন এ নামকরণ করা হয়েছে কিসের উপর ভিত্তি করে? আলফা চেইনের উপর ভিত্তি করে। আলফা চেইন, ব্লাড ফ্রাকশন হচ্ছে আলফা চেইন, ঠিক আছে। ইমিউনোগ্লোবিউলিন ই নামকরণ করা হয়েছে ইপসাইলন থেকে। ইপসাইলন থেকে ইমিউনোগ্লোবিউলিন ই আসছে। ইমিউনোগ্লোবিউলিন ডি কার উপর ভিত্তি করে আসছে? ডেল্টা চেইন, ডেল্টা। তাহলে আলফা থেকে কি আসছে? আলফা থেকে আসছে এ, ইপসাইলন থেকে আসছে ই, ডেল্টা থেকে আসছে ডি, আর গামা গ্লোবিউলিন থেকে আসছে জি, আর এম আসছে হচ্ছে মিউ চেইন থেকে। ভাইবাতে সব সময় প্রশ্ন করে এই 5 টাইপস অফ ইমিউনোগ্লোবিউলিন কিসের উপর ভিত্তি করে নাম করা হয়েছে? তাহলে আমরা বলবো কি ব্লাড ফ্রাকশন যেগুলো নামগুলো আছে আলফা বিটা গামা ডেল্টা ইপসাইলন, এর উপর ভিত্তি করে এর নামকরণ করা হয়েছে, ঠিক আছে। এখন আসো আমরা 5 টাইপস অফ ইমিউনোগ্লোবিউলিন সম্পর্কে একবার একটা ছকের মধ্যে দেখবো। এত কিছু না দেখে একটা ছক দেখবো। এখন আমরা এর উপর ভিত্তি করে পার্থক্য করব, ঠিক আছে। আচ্ছা, ইমিউনোগ্লোবিউলিন জি, ইমিউনোগ্লোবিউলিন এম, এ, ডি, ই। সবচেয়ে প্রথমে যে হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন, যে কোনো ইনফেকশন হলে বডিতে প্রথম যে ইমিউনোগ্লোবিউলিনটা কাজ করে বা যেটার রেসপন্স শুরু হয় সেটা কোনটা? সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন এম। লিখে রাখো খাতায়, ভাইভাতে ধরবে। বডিতে ফার্স্ট ইনফেকশন হলো, ঠিক আছে, প্রথমেই যে অ্যান্টিবডি ফাংশনিং হবে সেটা কোনটা? ইমিউনোগ্লোবিউলিন এম। তাহলে ফার্স্ট রেসপন্স কার হয়? ইমিউনোগ্লোবিউলিন এম এর হয়, ঠিক আছে। আচ্ছা, ইমিউনোগ্লোবিউলিন জি কি হয়? ইমিউনোগ্লোবিউলিন জি তৈরি হতে সময় লাগে, অর্গানিজম ঢুকবে, তারপর রিঅ্যাকশন করে তারপরে অ্যান্টিবডি প্রোডাকশন করবে। আর ইমিউনোগ্লোবিউলিন জিটা লেট রেসপন্স, ফার্স্ট রেসপন্স কার? ইমিউনোগ্লোবিউলিন এম। লিখে রাখো, এটা খাতায় লিখে রাখো। সবচেয়ে বড় যদি বলি ইমিউনোগ্লোবিউলিন কোনটা, সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন জি, ইমিউনোগ্লোবিউলিন জি। আবার যদি প্রশ্ন করা হয় ম্যাটারনালি ড্রাইভড ইমিউনোগ্লোবিউলিন কোনটা, মা থেকে অফস্প্রিং এ যে যাবে, মা থেকে যে বাচ্চাতে যাবে ইমিউনোগ্লোবিউলিন, সেটা কোনটা? সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন জি, ইমিউনোগ্লোবিউলিন জি। অনেকগুলো ইম্পর্টেন্ট কথা বললাম, এগুলো সব লিখে রাখো। সবচেয়ে প্রথমে যে রেসপন্স করে ইমিউনোগ্লোবিউলিন সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন এম, ফাস্টার রেসপন্স। লেট রেসপন্স কার? ইমিউনোগ্লোবিউলিন জি। ম্যাটারনালি ড্রাইভড ইমিউনোগ্লোবিউলিন হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন জি।
ঠিক আছে, আমরা এখন পার্থক্যগুলো পড়বো, একটু দেখো। প্রথম পয়েন্ট কি, স্ট্রাকচার। যদি বলি 5 টাইপস অফ ইমিউনোগ্লোবুলিনস এর স্ট্রাকচার, কার স্ট্রাকচার কেমন? ইমিউনোগ্লোবুলিন জি এর স্ট্রাকচার হচ্ছে মনোমার। তাহলে হোয়াট ইজ মনোমার? দ্য ওয়াই শেপ অ্যান্টিবডি ইজ কল্ড দ্য মনোমার অ্যান্টিবডি। ওয়াই শেপ অ্যান্টিবডি ইজ কল্ড দ্য মনোমার অ্যান্টিবডি। তাহলে ইমিউনোগ্লোবুলিন জি এর স্ট্রাকচার হচ্ছে মনোমার। ইমিউনোগ্লোবুলিন এম এর স্ট্রাকচার হচ্ছে পেন্টামার। হোয়াট ইজ পেন্টামার? 5টা ইমিউনোগ্লোবুলিন মানে মনোমার স্ট্রাকচার যখন একসাথে জয়েন হবে, পাঁচটা মনোমার যখন একসাথে জয়েন হবে তখন তাকে আমরা বলবো হচ্ছে পেন্টামার। পেন্টামার, শুনতেছো তোমরা? তুমি জি শুনতে ম্যাম। পাচ্ছ? জি আচ্ছা, ম্যাম, শুনতে পাচ্ছি। ও বুঝতে জি পারতেছো? ম্যাম। ওকে, ইমিউনোগ্লোবিন জি এর স্ট্রাকচার বলছি মনোমার। হোয়াট ইজ মনোমার? দা কি বলছি, দা ওয়াই শেপ or bivalent structure of an antibody is called the monomer antibody. ইমিউনোগ্লোবিন এমটা কি? পেন্টামার। হোয়াট ইজ পেন্টামার? 5টা মনোমার যখন একসাথে একটা যে চেইন দ্বারা যুক্ত হবে, যে চেইন মানে কি, যে চেইন দ্বারা 5টা একসাথে যখন অ্যাটাচমেন্ট হবে তখন একটা হচ্ছে কি পেন্টামার অ্যান্টিবডি তৈরি করবে। ডাইমার কি? 2টা, যখন 2টা মনোমার অ্যান্টিবডি জয়েন আপ হবে, যখন 2টা অ্যান্টিবডি একসাথে জয়েন হবে তখন তাকে আমরা বলবো হচ্ছে ডাইমার। ইমিউনোগ্লোবুলিন এ হচ্ছে ডাইমার, ইমিউনোগ্লোবুলিন ডি এন্ড ইমিউনোগ্লোবুলিন ই কি মনোমার। তাহলে আমাদের বডিতে 3 ধরনের অ্যান্টিবডি হচ্ছে মনোমার, আর একটা হচ্ছে পেন্টামার, একটা হচ্ছে ডাইমার। এগুলা একটা মনে রাখবা ভালো করে, এটা সবসময় কোশ্চেন করে। What is the structure? Write the structure and function of 5 types of immunoglobulins. পরীক্ষায় প্রশ্ন আসে 5 ধরনের ইমিউনোগ্লোবুলিনের স্ট্রাকচার ড্র করো, দেখাও এবং তাদের ফাংশন লেখো। এই জন্য এটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আর যদি বলা হয় 5 টাইপস অফ ইমিউনোগ্লোবুলিন, হ্যালো। হ্যালো। ম্যাম ম্যাম অফ আছে, ম্যাম অফ আছে, কথা বলছে না। তাহলে তুই ক্লাস নে। তবে কেউ স্লাইড দেখে ক্লাস নেয় না। রিয়া, স্লাইডটা দেখে ক্লাসটা নে। স্ট্রাকচার, মলিকুলার ওয়েট। একটু পাট শাক নিয়ে গো, দে স্লাইডটা দে। ম্যাম শুনতে পাচ্ছে, ম্যাম সব শুনতে পাচ্ছে, কিন্তু ম্যাডাম অনলাইনে আছে, ম্যাডাম হচ্ছে স্ক্রিন শেয়ারিং করতেছে। স্ক্রিন শেয়ারিং হওয়ার পরে তারপর আবার কথা বলবে। ক্লাসের প্রমাণ করেছি।
হাসান হাত উঠেছিস কেন? ফোনে চার্জ নাই রে, আর মেমো নাই। কি হাজ্জাজ কষ্ট? ফোনে চার্জ নেই কেন তোর? কি করছস? কেউ একটা গান গা। ম্যাম আপনি আনমিউট করেন, আপনার মিউট আনমিউট করবেন। ম্যাডাম মিউট করে নেন, আপনারটা মিউট করা। ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি এখন। ম্যাডাম আপনি Wait ক্লাস করো। নেন, যদি স্ক্রিন শেয়ারিং এ প্রবলেম হয় তাহলে আপনি মুখে বলেন, সমস্যা নেই, আমরা লিখে নিব। আচ্ছা মুখেই বলি, আকাশ কি স্ক্রিন শেয়ার। আচ্ছা তোমরা শুনতে পাচ্ছ না? মুখে বলি, শোনো। যেমন আমরা শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি, অনেক সুন্দর। আচ্ছা কি বলছি আমি, লোকেশন কোথায়, লোকেশন অফ অ্যান্টিবডি, লোকেশন হচ্ছে ব্লাড লিম্ফ, হচ্ছে ইন কেস অফ ইমিউনোগ্লোবুলিন জি, তাই না? ব্লাড লিম্ফ এন্ড বার্সাল সেল সারফেস হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম। ব্লাড লিম্ফ সেক্রেশন লাইক হচ্ছে কি টিয়ার্স এন্ড স্যালাইভা, এগুলো হচ্ছে কি ইমিউনোগ্লোবুলিনের ক্ষেত্রে এম, সরি ইমিউনোগ্লোবুলিন এ। শুনতেছো তোমরা? জি ম্যাম। জি ম্যাম আপনি শুনতে আবার পাচ্ছি। রিপিট করেন ম্যাডাম। হ্যাঁ করতেছি, আচ্ছা একটু ধৈর্য ধরো তোমরা, ওইসে আসতেছে। সেক্রেশন কি বলছি আমরা, সেক্রেশন বলছি আমরা হচ্ছে লোকেশন অফ অ্যান্টিবডি, ঠিক আছে? লোকেশন অফ অ্যান্টিবডি হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি এর ক্ষেত্রে ব্লাড লিম্ফ এন্ড ইন্টেস্টাইন, ইমিউনোগ্লোবুলিন এম এর হচ্ছে ব্লাড লিম্ফ বার্সাল সেল সারফেস হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ব্লাড লিম্ফ এন্ড সেক্রেশন লাইক টিয়ার্স স্যালাইভা, এটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এ। ডি হচ্ছে ব্লাড লিম্ফ বার্সাল সেল সারফেস, ইমিউনোগ্লোবুলিন ই হচ্ছে ব্লাডে। লোকেশন অফ অ্যান্টিবডি কোথায় অবস্থান করে, লোকেশন। আসো এখন হচ্ছে কমপ্লিমেন্ট ফিক্সেশন, নেক্সট পয়েন্ট হচ্ছে কমপ্লিমেন্ট ফিক্সেশন। হোয়াট ইজ কমপ্লিমেন্ট ফিক্সেশন? কি বলছি, কমপ্লিমেন্টটা কার সাথে ফিক্সেশন হয়? কমপ্লিমেন্টটা ওয়াই আর্ম একটা মোনোমার অ্যান্টিবডির এফসি রিজনের সাথে কমপ্লিমেন্ট ফিক্সেশন হয়। তাহলে কমপ্লিমেন্ট ফিক্সেশন কার কার সাথে হতে পারে বলছি, ইমিউনোগ্লোবুলিন জি এবং ইমিউনোগ্লোবুলিন এম কমপ্লিমেন্ট ফিক্সেশন করে। কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট, কমপ্লিমেন্ট কার সাহায্য ছাড়া কাজ করতে পারবে না, উইদাউট অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন নো কমপ্লিমেন্ট শুড বি ওয়ার্ক। অ্যান্টিজেন অ্যান্টিবডি যদি না থাকে একসাথে তাহলে সেখানে কমপ্লিমেন্ট কাজ করতে পারে না। কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট কে কে করতে পারে, কোন কোন অ্যান্টিবডি করতে পারে? ইমিউনোগ্লোবুলিন জি এন্ড ইমিউনোগ্লোবুলিন এম। এ ডি এবং হচ্ছে ই, এরা হচ্ছে এরা হচ্ছে কি কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট করতে পারে না। প্লাসেন্টাল ট্রান্সফার, প্রথমে একটা কথা বলছিলাম, যদি প্রশ্ন করা হয় ম্যাটারনাল ড্রাইভড অ্যান্টিবডি কোনটা, তাহলে সেই জন্য এখানে বলছে কি প্লাসেন্টাল ট্রান্সফার। প্লাসেন্টা ভেদ করে কোন কোন অ্যান্টিবডি যেতে পারে? ইমিউনোগ্লোবুলিন জি, শুধু ইমিউনোগ্লোবুলিন জি যেতে পারে হচ্ছে প্লাসেন্টা ক্রস করে, বা ম্যাটারনালি ড্রাইভ অ্যান্টিবডি হচ্ছে শুধুমাত্র কোনটা, ইমিউনোগ্লোবুলিন জি, আর একটাও হচ্ছে প্লাসেন্টাল ট্রান্সফার করতে পারে না। হাফ লাইফ, হাফ লাইফ বুঝো, ব্লাডে কত দিন পর্যন্ত অবস্থান করে? বলছে কি 23 ডেজ থাকে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি, 5 ইমিউনোগ্লোবুলিন এম,
6 days থাকে ইমিউনোগ্লোবুলিন এ, 2 days থাকে ইমিউনোগ্লোবুলিন ডি, এন্ড ইমিউনোগ্লোবুলিন ই থাকে হচ্ছে 3 days। তাহলে হাফ লাইফ ইন দা ব্লাড সেরাম, ব্লাডে কতদিন থেকে 23 দিন পর্যন্ত থাকতে পারে। এখন হচ্ছে স্পেসিফিক ফাংশন অফ দা ইমিউনোগ্লোবিউলিনস। ইমিউনোগ্লোবিউলিন গুলার ফাংশন কি, এটা খুব ইম্পর্টেন্ট। ইমিউনোগ্লোবুলিন জি এর ফাংশন কি? ইনহেন্স ফ্যাগোসাইটোসিস, ইনহেন্স ফ্যাগোসাইটোসিস। তাহলে যে ফ্যাগোসাইটোসিস যে হয় সেটা করতে কোন অ্যান্টিবডি সাহায্য করে? ইমিউনোগ্লোবিউলিন জি। নিউট্রালাইজেশন টক্সিন এন্ড ভাইরাস, neutralization of toxin and virus and other things. Neutralization of bacterial toxin, একটা ভ্যাকসিনকে ডিস্ট্রয় করতে কোন অ্যান্টিবডি সাহায্য করে? সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন জি এন্ড অলসো ভাইরাস পার্টিকেল। তাহলে হচ্ছে ফ্যাগোসাইটোসিস করতে পারে ইমিউনোগ্লোবিউলিন জি, নিউট্রালাইজেশন ব্যাকটেরিয়া হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। protect the fetus, protect the fetus and newborn, protect the fetus and newborn, fetus কে এবং নিউবর্ন কে প্রোটেকশন করে কোন অ্যান্টিবডি? সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন জি। একদম মুখস্থ করবা। ব্যাকটেরিয়া, টক্সিন এন্ড ভাইরাস, প্রোটেক্ট দ্য ফিটাস এন্ড নিউবর্ন। তাহলে ইমিউনোগ্লোবিউলিন জি এর ফাংশন অনেক ইম্পর্টেন্স, ঠিক আছে? নিউবর্ন বেবিকে যে প্রোটেকশন দেয় যে অ্যান্টিবডি সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন জি। ফ্যাগোসাইটোসিস, হোয়াট ইজ ফ্যাগোসাইটোসিস? কেউ বলতে পারবা? শুনতে পারতেছো? শুনতে পারতেছো তোমরা? জি ম্যাম, শোনা যাচ্ছে। তিতুমির, হোয়াট ইজ ফ্যাগোসাইটোসিস? ম্যাম, phagocytosis is a process in which আমাদের ব্লাডের যদি কোনো বাহিরের আচ্ছা ঠিক আছে, বুঝছি। ফ্যাগোসাইটোসিস কি? ফ্যাগোসাইটোসিস এর প্রসেস কিসের? হচ্ছে ইনগালমেন্ট অফ দ্য মাইক্রোঅর্গানিজম বাই দ্য ফ্যাগোসাইটিক সেল, তাই না? মাইক্রোঅর্গানিজমকে ইনগালভ করার প্রসেস হচ্ছে ফ্যাগোসাইটোসিস বাই কিসের মাধ্যমে? ফ্যাগোসাইটিক সেলের মাধ্যমে। বডিতে যে ফ্যাগোসাইটোসিস সেল আছে সেটা কি করবে? মাইক্রোঅর্গানিজম গুলোকে ইনগালভমেন্ট করে দিবে। ইনগালভমেন্ট মানে কি? গিলে খাবে, তাই না? অর্গানিজম গুলাকে মেরে ফেলবে। সেটাকে আমরা, সেই প্রসেসটাকে আমরা ফ্যাগোসাইটোসিস বলবো। ফ্যাগোসাইটোসিস না হলে কি হইতো? মাইক্রোঅর্গানিজম তো সব বডিতে শেষ করে দিত আমাদেরকে, তাই না? ফ্যাগোসাইটোসিস, আরেকজন বলো, ফ্যাগোসাইটোসিস বডিতে কোন ধরনের ডিফেন্সিভ লাইন মেইনটেইন করে? ফার্স্ট লাইন অর সেকেন্ড লাইন ডিফেন্স? এখন থেকে পড়া ধরবো, বলো তো শারিয়ার, ফ্যাগোসাইটোসিস বডির কোন ধরনের ডিফেন্সিভ মেকানিজম মেইনটেইন করে? ম্যাডাম এটা তো সেকেন্ড লাইন ডিফেন্স। হ্যাঁ, গুড, সেকেন্ড লাইন ডিফেন্স। ফ্যাগোসাইটোসিস বডির হচ্ছে সেকেন্ড লাইন ডিফেন্স। সবচেয়ে প্রথমে একটা হিউম্যান বডিকে প্রোটেকশন দিবে ফার্স্ট লাইন ডিফেন্স। সেটা কি কি বলো তো? স্কিন, স্কিন এন্ড মিউকাস মেমব্রেন। সালাইভা। Good. Skin and mucous membrane. Skin and mucous membrane is the first line defense of a body. বডিকে সবচেয়ে প্রথমে যে প্রোটেকশন করবে সেটা হচ্ছে স্কিন এন্ড মিউকাস মেমব্রেন। দেন সেকেন্ড লাইন ডিফেন্স হচ্ছে ফ্যাগোসাইটোসিস, কারণ স্কিন আর মিউকাস মেমব্রেন ভেদ করে যদি অর্গানিজম ঢুকেই পড়ে তারপর সেটাকে মারবে কে? ফ্যাগোসাইটোসিস। এটা হচ্ছে সেকেন্ড লাইন ডিফেন্স। ফ্যাগোসাইটোসিস কি বললাম? ফ্যাগোসাইটোসিস ইজ দ্য প্রসেস বাই হুইচ ইনগালভমেন্ট অফ দ্য মাইক্রোঅর্গানিজম বাই এ জায়ান্ট সেল, দৈত্য আকৃতির সেল। দেখো না ছবিটা, পড়ছো তোমরা? ফ্যাগোসাইটোসিস প্রসেস আমাদের, আমিও তো ওদিন টাচ দিলাম, আমি তো সব পড়াতে চাচ্ছি, তারপরেও তো আমি প্রথম থেকে শুরু করছি যেন তোমাদের কষ্ট না হয়। আমি এখন তো পড়া ধরবো প্রত্যেকদিন। আচ্ছা ঠিক আছে, তাহলে ইমিউনোগ্লোবিউলিন জি কি করে? ফ্যাগোসাইটোসিসে হেল্প করে। নিউট্রালাইজেশন ব্যাকটেরিয়াল টক্সিন এন্ড ভাইরাস, ভাইরাসকে মেরে ফেলার জন্য কি করতে হবে? ভাইরাসকে নিউট্রালাইজ করে দিতে হবে, মানে ওটাকে নিউট্রাল করে দিতে যেন আর কাজ করতে না পারে। ব্যাকটেরিয়াল টক্সিন গুলাকেও ধ্বংস করে দিবে। সেটা কে করবে? ইমিউনোগ্লোবিউলিন জি। প্রোটেক্ট দ্য ফিটাস এন্ড নিউবর্ন বেবি, সেটা কে করবে? ইমিউনোগ্লোবিউলিন জি। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ফাংশন অফ ইমিউনোগ্লোবিউলিন জি। হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইমিউনোগ্লোবিউলিন এম? ইমিউনোগ্লোবিউলিন এম কি করবে? especially effective against microorganism, against microorganism। বডিতে যখন কোনো মাইক্রোঅর্গানিজম থাকে সে মেরে ফেলবে কে? মানে র‍্যাপিড অ্যাকশন কার্ড হবে, সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন
এম, ঠিক আছে। ইমিউনোগ্লোবিউলিন এম কি করবে বলছে স্পেশালি ইফেক্টিভ এগেইনস্ট মাইক্রো অর্গানিজম এন্ড অ্যাগ্লুটিনিং অ্যান্টিজেন, তোমরা পড়বা বলছে এন্ড অলসো রেসপন্সিবল ফর অ্যাগ্লুটিনেশন রিঅ্যাকশন। হোয়াট ইজ অ্যাগ্লুটিনেশন? অ্যাগ্লুটিনেশন কি জানো তোমরা? Agglutination is the process of reaction of antigen and antibody. অ্যান্টিজেন আর অ্যান্টিবডি যখন রিঅ্যাকশন করে একটা ক্লাম্পিং আর জয়েনিং অফ সেল করবে সেটাকে আমরা কি বলবো? অ্যাগ্লুটিনেশন। হোয়াট ইজ অ্যাগ্লুটিনেশন? Agglutination is the process by joining or clamping of antigen and antibody. অ্যান্টিজেন আর অ্যান্টিবডি যখন রিঅ্যাকশন করে একটা ক্লাম্প ফর্মেশন করবে সেটাকে আমরা বলবো কি? অ্যাগ্লুটিনেশন। তাহলে অ্যাগ্লুটিনেশনে হেল্প করে কে? ইমিউনোগ্লোবিউলিন এম। কোন ধরনের অ্যান্টিবডি লাগে অ্যাগ্লুটিনেশন রিঅ্যাকশন করতে? সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন এম। বলতে ইনিশিয়েট অ্যান্টিবডি প্রোডাকশন থ্রু দ্য রেসপন্স অফ অ্যান্টিজেন। বডিতে ইনিশিয়াল অ্যান্টিবডি প্রোডাকশন কে করে? ইমিউনোগ্লোবিউলিন এম। ইমিউনোগ্লোবিউলিন এম হচ্ছে ইনিশিয়াল অ্যান্টিবডি প্রোডাকশন করে। তার মানে অর্গানিজম ঢুকলো, অ্যান্টিবডি তৈরি করলো, সেটাকে ইমিউনোগ্লোবিউলিন এম। তোমরা কি শুনতে পারতেছো? জি শুনতে পাচ্ছি। জি ম্যাম শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছো? জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আসো, ইমিউনোগ্লোবিউলিন এর ফাংশন কি? ইমিউনোগ্লোবিউলিন এ কি করে বলছে? লোকালাইজড প্রোটেকশন অন মিউকোসাল সেল সারফেস। মিউকোসাল বলছে কি? প্রোটেকশন অফ দা লোকাল মিউকোসাল সেল সারফেস। লোকাল মিউকোসাল সেল সারফেস যেগুলো আছে সেগুলোকে প্রোটেকশন দেয় কে? সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন এ। ওদেরকে সরাও। ইমিউনোগ্লোবিউলিন এ কি করে? লোকাল মিউকোসাল সেল সারফেস গুলাকে প্রোটেকশন দেয়, ঠিক আছে। মিউকোসাল সেল সারফেস কি? মিউকোসাল সেল সারফেস কোথায় কোথায় মিউকোসাল সেল সারফেস আছে এটা তো আমরা জানি, আমি প্রথম ক্লাসেও বলছি। আচ্ছা, হোয়াট ইজ দা ফাংশন অফ ইমিউনোগ্লোবিউলিন ডি? ইমিউনোগ্লোবিউলিন ডি এর ফাংশন কি? বলছে সেরাম ফাংশন। সেরাম ফাংশনটা সঠিকভাবে জানা যায়নি, বাট প্রেজেন্স অন বি সেল সারফেস ইন ইনিশিয়েশন অফ ইমিউনো রেসপন্স। বি সেল নেক্সট ক্লাসে পড়াবো। বি সেল কি সেল? বলছে যে বি সেল যে অ্যান্টিবডি প্রোডাকশন করবে সেটাতে হেল্প করে, সেটাই হচ্ছে কি? ইমিউনোগ্লোবিউলিন ডি। ইমিউনো রেসপন্স। হোয়াট ইজ ইমিউনো রেসপন্স? ইমিউনো রেসপন্স মানে কি? ইমিউনো সিস্টেমের সেলগুলো যখন অ্যাক্টিভেশন হবে তখন যে অ্যান্টিবডি প্রোডাকশন হবে সেটাই হচ্ছে কি? ইমিউনো রেসপন্স। সেটা কে করে? ইমিউনোগ্লোবিউলিন ডি। হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইমিউনোগ্লোবিউলিন ই? ইমিউনোগ্লোবিউলিন ই এর ফাংশন কি? এটা হচ্ছে অ্যালার্জিক রিঅ্যাকশন, পসিবলি লাইসিস অফ বলছে প্যারাসাইটিক ওয়ার্মস। এই যে আমার লেখা আছে ইমিউনোগ্লোবিউলিন ই এর ফাংশন কি? হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন অর অ্যালার্জিক রিঅ্যাকশন। হাইপার সেন্সিটিভিটি কি? তোমরা কি শুনতে পাচ্ছো? জি ম্যাম শুনতে পাচ্ছি। আচ্ছা রিয়াজুল, হ্যাঁ কি বলছে? ইমিউনোগ্লোবিউলিন ই এর ফাংশন কি? এটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন অথবা অ্যালার্জিক রিঅ্যাকশন। হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন অথবা অ্যালার্জিক রিঅ্যাকশন। বলছে সামটাইম লাইসিস দ্য লার্জ প্যারাসাইটিক ওয়ার্ম। প্যারাসাইটিক ওয়ার্ম গুলো যেগুলো আছে লার্জ প্যারাসাইট সেগুলোকে লাইসিস করতে সাহায্য করে কি? ইমিউনোগ্লোবিউলিন ই। আস্তে আস্তে নেক্সট ক্লাসে যখন যাব তখন এগুলো সম্পর্কে আরো ডিটেইলস জানবা, তখন আরো ইজি হবে, ঠিক আছে। তাহলে যদি বলি 5 টাইপস অফ ইমিউনোগ্লোবিউলিন এর ফাংশন কি বলো বা লেখো, পারবে না? জি ম্যাম পারবো। তাই না? জি ম্যাডাম পারবো। আচ্ছা, তাহলে ইমিউনোগ্লোবিউলিন আরেকবার ডি বলি। টা শুনি নাই। ইমিউনোগ্লোবিউলিন ডি। ইমিউনোগ্লোবিউলিন ডি, হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে ইমিউনো রেসপন্স করে। ইমিউনো রেসপন্স বলছে যে প্রেজেন্স অন বি সেল ফাংশন ইন ইনিশিয়েশন অফ ইমিউনো রেসপন্স। হোয়াট ইজ ইমিউনো রেসপন্স? ইমিউনো রেসপন্স সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে পড়বো। ইমিউনো রেসপন্সটা হচ্ছে কি? বি সেল টি সেল। বি সেলের সেল সারফেসে হচ্ছে যখন হচ্ছে এই অ্যান্টিবডিটা থাকে, বি সেল কি করে? বি সেল হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশন করতে পারে। এই যে বি সেলকে অ্যাক্টিভেশন করে যে অ্যান্টিবডি প্রোডাকশন করে সেটা হচ্ছে কি? ইমিউনোগ্লোবিউলিন ডি। ইমিউনো রেসপন্স শো করে হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন ডি। ইমিউনো রেসপন্স সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে পড়বো, তখন জানাবো, হ্যাঁ। হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন অর অ্যালার্জিক রিঅ্যাকশন করে হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন ই। আমাদের যে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন, হাঁচি কাশি স্নিজিং যে হয়, স্কিন সারফেসে যে র্যাশ হয়, অ্যালার্জি হয়, এটা কিসের কারণে হয়? কোন অ্যান্টিবডি? বলছে এটা একটা অ্যালার্জিক রিঅ্যাকশন হয় ইমিউনোগ্লোবিউলিন ই।
এটা সম্পর্কে আমরা ডিটেলস নেক্সটে পড়বো। ফাংশন অফ ইমিউনোগ্লোবুলিন ই ফর হাইপার সেনসিটিভ রিঅ্যাকশন, এগুলো আমরা নেক্সটে পড়বো। হ্যাঁ, আপাতত এতটুকু মুখস্থ করে রাখো, ইমিউনোগ্লোবুলিন ই কি করে, হাইপার সেনসিটিভ রিঅ্যাকশন অথবা অ্যালার্জিক রিঅ্যাকশন, সামটাইম লাইসিস দ্য লার্জ প্যারাসাইটিক ওয়ানস, এগুলো সব পড়বো। ম্যাটারনালি ড্রাইভড অ্যান্টিবডি কোনটা বলছে, ইমিউনোগ্লোবুলিন জি। ফ্যাগোসাইটোসিস সাহায্য করে কে, ইমিউনোগ্লোবুলিন জি। নিউট্রালাইজেশন অফ ব্যাকটেরিয়াল টক্সিন, সেটা হচ্ছে কি, ইমিউনোগ্লোবুলিন জি। আচ্ছা, তাহলে আমরা বললাম 5 টাইপস অফ ইমিউনোগ্লোবুলিন, ইমিউনোগ্লোবুলিন জি, ইমিউনোগ্লোবুলিন এম, এ, ডি, ই। এটা অনেক ইম্পর্টেন্ট, ভালো করে সবাই পড়বা, স্ট্রাকচার গুলো ভালো করে পড়বা। একটা অ্যান্টিবডির স্ট্রাকচার কেমন, একটা অ্যান্টিবডি কি ধরনের হতে পারে, সেটাও ভালো করে পড়বা, ঠিক আছে? আর কেন নামকরণ করা হয়েছে 5 টাইপস অফ ইমিউনোগ্লোবুলিনস, 5 টাইপ অফ ইমিউনোগ্লোবুলিনস কিসের উপর ভিত্তি করে নামকরণ করা হয়েছে আমি বললাম, হচ্ছে ব্লাড ফ্র্যাকশনাল। আর যেমন ব্লাড ফ্র্যাকশন আলফা, বিটা, গামা, ইপসাইলন, সেরকম গামা থেকে কার নাম আসছে, ইমিউনোগ্লোবুলিন জি, ঠিক আছে? এম কোথা থেকে আসছে, মিউ থেকে। ইমিউনোগ্লোবুলিন এ কোথা থেকে আসছে, আলফা থেকে। ডি কোথা থেকে আসছে, ইমিউনোগ্লোবুলিন ডি ডেল্টা থেকে। হ্যাঁ, ইমিউনোগ্লোবুলিন ই হচ্ছে ইপসাইলন থেকে আসছে, ঠিক আছে? সবচেয়ে ইনিশিয়াল অ্যান্টিবডি কোনটা, বডিতে প্রথম কোন অ্যান্টিবডি ফার্স্ট রেসপন্স করে সেটা বলছি, সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম। এম। আচ্ছা, ইমিউনোগ্লোবুলিন জি, ইমিউনোগ্লোবুলিন জি এর রেসপন্সটা হচ্ছে কি, লেট রেসপন্স। প্রথমে রেসপন্স করে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এ, ইমিউনোগ্লোবুলিন এম, লেট রেসপন্স থাকে ইমিউনোগ্লোবুলিন জি। তোমরা শুনতে পাচ্ছ না আমাকে? জি ম্যাম। তোমাকে দেখতে পাচ্ছি, আর কাউকে পাচ্ছি না। আচ্ছা, তাহলে কি কি বলছি আবার একটু রিভিউ করি, শোনো। আজকে আমরা কি বললাম, অ্যান্টিবডি। হোয়াট ইজ অ্যান্টিবডি? বলছি অ্যান্টিবডি আর প্রোটিনস অর দ্য অ্যান্টিবডি আর গ্লোবিউলার অ্যান্টিবডি আর ইমিউনোগ্লোবুলিনস। অ্যান্টিবডিকে আমরা ইমিউনোগ্লোবুলিনস কেন বলছি, কারণ হচ্ছে এটা হচ্ছে গ্লোবিউলার প্রোটিন। অ্যান্টিবডিকে আমরা কি বলছি, গ্লোবিউলার প্রোটিন। অ্যান্টিবডি হচ্ছে কি, একটা আইডিয়াল অ্যান্টিবডি কেমন হবে, একটা আইডিয়াল অ্যান্টিবডি হবে মনোমার, ঠিক আছে? এখন তোমাদের কাছ থেকে শুনি। আচ্ছা, এখন তোমাদের কিছু করে প্রশ্ন করি, তোমরা একটু করে উত্তর দাও, ঠিক আছে? এতদিন না আমি খালি বলে গেছি, আর তোমাদের কাছ থেকে শুনিয়ে নি। আচ্ছা, এটা কি, আতিয়ার, আতিয়ার রহমান, আতিয়ার রহমান। জি ম্যাম। হ্যাঁ বলো, আজকে শুনি একটু। হোয়াট ইজ অ্যান্টিজেন? অ্যান্টিজেন কি বলো তো? আদিয়া, তোমাকে প্রশ্ন করতেছি, উত্তর দাও। হোয়াট ইজ অ্যান্টিজেন? protein type large molecule অ্যান্টিজেন foreign body হবে। আচ্ছা, অ্যান্টিজেনের মলিকুলার ওয়েট 350 ডালটন, ইজ ইট কারেক্ট? নাহিদ? Yes ma'am. ভেরি গুড। রিয়াজুল বলো, অ্যান্টিজেনের মলিকুলার ওয়েট 350 ডালটন, ইজ ইট কারেক্ট? নো ম্যাম, ইন্টিজেনের মলিকুলার Yes, ওয়েট ma'am. 10,000 ডালটন হতে হবে। তাহলে 10,000 কে গুড পাবে? তাহলে কে গুড পাবে? তাহলে ওই হচ্ছে আতিয়ারের, 350 তাহলে 350 ডালটন মলিকুলার ওয়েট কার? এপিটপ। এপিটপ। আচ্ছা, আমি যাকে প্রশ্ন করি সে উত্তর দাও। হ্যাঁ, সবাইকে এক এক করে প্রশ্ন করি। সন্তোষ, হোয়াট ইজ হেপটেন? जी मैम। मैम, is some chemical substances having a molecular weight less than 10,000 that's Good. lead to this hypersensitivity reactions, and the examples are hormone drugs like penicillin. They are the examples. Okay. ওকে, গুড, ভেরি গুড। শ্রী প্রতিমা নাকি? হ্যাঁ, তুমি বলো,
প্রতিমা তুমি বলো যে হেপটেনে কখন হেপটেনটাকে আমরা অ্যান্টিজেন বলবো না, হেপটেনকে আমরা কখন অ্যান্টিজেন বলবো? when an heptane acts as an antigen, একটা হেপটেন কখন অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে? One carrier. না, তো আমি যাকে প্রশ্ন করি সে উত্তর দাও, হ্যাঁ? আচ্ছা, তুমি তো রেসপন্স করতেছো না। আচ্ছা ঠিক আছে, ইথি ইথি তুমি বলো একটা হেপটেন কখন অ্যান্টিজেন হিসেবে কাজ করবে? তোমরা কি শুনতে পাচ্ছ না? জি ম্যাম। তোমরা এখন সবাই তোমাদের ভিডিও অন করো তো, আর তোমাদের সাউন্ড গুলো হচ্ছে মিউট করার দরকার নেই, দেখি তোমাদেরকে। আচ্ছা, কারো আপত্তি থাকলে থাক, দেখবো না। হ্যাঁ, গুড। তোমরা কথা আমার শুনতে পাচ্ছ না? জি ম্যাম। শুনতে পাচ্ছি ম্যাম, শুনতে পাচ্ছি। নাহিদ বলো হেপটেন কখন অ্যান্টিজেন হিসেবে কাজ করবে? ম্যাম যখন হচ্ছে ফার্স্ট অ্যান্টিবডি কাজ করবে না, তারপর কাজ করবে। Yes ম্যাম। অবস্থা খারাপ। যখন হেপটেন অ্যাক্ট অ্যাজ Carrier অ্যান অ্যান্টিজেন, when the যখন carrier heptane, থাকে। আচ্ছা আমি বলি, when the heptane bind with the carrier molecules then it is act an antigen, কারণ একটা হেপটেনের মলিকুলার ওয়েট হচ্ছে 10,000 ডাল্টনের নিচে, আর একটা হচ্ছে 10,000 ডাল্টনের যদি কম হয় এর সাথে একটা ক্যারিয়ার মলিকুল যুক্ত করতে হবে। ক্যারিয়ার মলিকুলটা কি? প্রোটিন অর লার্জ পলিস্যাকারাইড। এই প্রোটিন আর লার্জ পলিস্যাকারাইড যখন একটা হেপটেনের সাথে জয়েন হবে তখন এটা একটা কি? একটা অ্যান্টিজেন হিসেবে কাজ করবে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে কি শাকিল আহমেদ, তুমি বলো হোয়াট ইজ ইপিটপ? শাকিল তুমি শুনতে পাচ্ছ না? ওরা কথা বলবে না আমার সাথে। আচ্ছা তুমি বলো রাদিয়াতুল বলো, ওরা কি শুনতে পাচ্ছে না? Ma'am, সারিয়া ওরা শুনতে, surface of antigen is called epitope. গুড। ইপিটপ। আয়েশা তুমি বলো তো, আয়েশা সিদ্দিকা তুমি বলো তো হোয়াট ইজ ক্যারিয়ার? ম্যাম ক্যারিয়ার হচ্ছে প্রোটিন অর লার্জ মলিকুল যেগুলো, সেগুলো হচ্ছে ক্যারিয়ার। ক্যারিয়ার হচ্ছে যখন হ্যাপটেনের সাথে হচ্ছে যখন বাইন্ড করে তখন আপনার অ্যান্টিজেন হিসেবে কাজ করে। ভেরি গুড। আচ্ছা, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট প্রপার্টিস অফ অ্যান অ্যান্টিজেন? এই হচ্ছে বলবে, এটা কে বলবে? ফারিয়া বলবে। ফারিয়া বলো একটা অ্যান্টিজেনের দুইটা, ফারিয়া তুমি বলো একটা অ্যান্টিজেনের দুইটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা কি কি? আজকে সময় আছে তো একটু পড়া ধরি। শাহরিয়া আর কি টেনশন হচ্ছে? শাহরিয়ারকে পড়া ধরবো না। ইমিউনোজেনিসিটি এন্ড রিঅ্যাক্টিভিটি দুইটা আছে। হ্যাঁ, একটা অ্যান্টিজেনের দুটো ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে, একটা হচ্ছে ইমিউনোজেনিসিটি আর একটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি। তানিয়া সুলতানা বলো হোয়াট ইজ ইমিউনোজেনিসিটি? ইমিউনোজেনিসিটি কি? তোমরা পড়া বলবা না? আচ্ছা থাক, সমস্যা নাই, আমি বলি। ইমিউনোজেনিসিটি কি? ইমিউনো সিস্টেমটাকে যখন স্টিমুলেট করবে কিসের জন্য? ইমিউনো রেসপন্স করার জন্য, সেটাই হচ্ছে ইমিউনোজেনিসিটি। হোয়াট ইজ রিঅ্যাক্টিভিটি? রিঅ্যাক্টিভিটি কি? Antigen having capability to react with the product of immune system cell. ভেরি গুড। তৌহিদুল বলো ইমিউনোজেনিসিটি, রিঅ্যাক্টিভিটি এই দুটো হচ্ছে অ্যান্টিজেনের ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, তাই না? আচ্ছা, what is protein? Protein is a potent antigen. Why? Because their amino acid has greater to building blocks. Is nucleotide is an antigen? একটা নিউক্লিওটাইড কি একটা অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে? বলবা না? না ম্যাম, পারে না। আচ্ছা সেতু বলো একটা হচ্ছে নিউক্লিওটাইড কি অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে?
একটা নিউক্লিওটাইড অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে না নরমালি। কোন অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারবে যখন এটা কোনো প্রোটিন লার্জ পলিস্যাকারাইডের সাথে যুক্ত হবে, তখন এটা হচ্ছে অ্যান্টিজেন হিসেবে কাজ করবে। সাম স্মল পলিস্যাকারাইড জাস্ট লাইক হচ্ছে লিপিড এবং গ্লাইকোজেন। লিপিড এন্ড গ্লাইকোজেন হচ্ছে একটা ভালো অ্যান্টিজেন না, কারণ কি দে হ্যাভ দ্য ডিগ্রেডিং প্রপার্টি এন্ড ইনস্টেবল ইন নেচার। এই লিপিড আর গ্লাইকোজেন কখন ভালো অ্যান্টিজেন হিসেবে কাজ করবে? যখন এটা কোনো প্রোটিন এবং লার্জ পলিস্যাকারাইডের সাথে যুক্ত হবে। ঠিক আছে, তোমাদের কারো কি কোশ্চেন আছে অ্যান্টিজেন সম্পর্কে? অ্যান্টিজেন বুঝোনি এমন কারো কোশ্চেন আছে? বলো। অপূর্ব, তোমরা তো কথা বলতে চাচ্ছ না, ম্যাডামকে দেখাবা না নাকি? জি ম্যাম। হ্যাঁ, অ্যান্টিজেন সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? না ম্যাম নাই। আমি যদি ইমিডিয়েট কুইজ নিতে বলে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি সম্পর্কে দিতে পারবা? ইয়েস ম্যাম। তাহলে আমি কিন্তু সেভাবে পড়াইছি। অ্যান্টিজেনের সম্পর্কে তাহলে কি কি কোশ্চেন হতে পারে? হোয়াট ইজ অ্যান্টিজেন? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ অ্যান অ্যান্টিজেন? হোয়াট ইজ হেপটেন? হোয়াট ইজ ক্যারিয়ার? হোয়াট ইজ ইপিটোপ? তাহলে আর সমস্যা নাই, তাই না? ওকে, অ্যান্টিবডি অ্যান্টিবডি অ্যান্টিবডির আরেকটা নাম কি? আর আরেকটা অ্যান্টিবডির আরেকটাকে আমরা কি বলতে পারি? অ্যান্টিবডি আর শারিয়ার অ্যান্টিবডি আর ইমিউনোগ্লোবিউলিনস। জি ম্যাডাম, ইমিউনোগ্লোবিউলিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা বলো। একটা জাকির হোসেন বলো, হাউ মেনি টাইপস অফ ইমিউনোগ্লোবিউলিনস আর ইন আওয়ার বডি? আমাদের কত ধরনের ইমিউনোগ্লোবিউলিনস আছে? ম্যাম 5 টাইপস। টাইপস গুলো বলো তো। ইমিউনোগ্লোবুলিন জি, ইমিউনোগ্লোবুলিন এ, ইমিউনোগ্লোবুলিন ই, ইমিউনোগ্লোবুলিন ডি আর ইমিউনোগ্লোবুলিন এম। আমি একটা সোজা শিখাই দেই। জি মা এ, জি মা, জি ইমিউনোগ্লোবিন জি মা, এম এ মা মানে কি ইমিউনোগ্লোবিন এম, এ তে হচ্ছে জি মায়ের এ, দে 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 মানে কি একটা ইমিউনোগ্লোবিন ডি আর একটা হচ্ছে ই, এভাবে মুখস্থ রাখবা, ঠিক আছে? তাহলে আর ভুলবা না। হ্যাঁ জি ম্যাডাম, বাদ দিবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই হচ্ছে ইমিউনোগ্লোবিন জি মা দে। এটা আমি মনে রাখছিলাম। আচ্ছা ঠিক আছে, তোমরা আরো বানাইছো। একটার বলো, একটা আইডিয়াল অ্যান্টিবডি কেমন হবে? তোমরা কি শুনতে পাচ্ছ না আমি যাদের নাম বলতেছি? সেটা ম্যাডাম শুনতে পারতেছি ম্যাডাম, কিন্তু বলতেছে না, তাই না? আসলে মাথায় আসতেছে না অনেকেরই, হয়তো এই জন্য। আল্লাহ, কেন আসবে না? তাহলে তো আমি ঠিক মতো পড়াইনি। ম্যাডাম পড়াইছেন ঠিক মতো। অ্যান্টিবডি, হ্যাঁ বলো। ম্যাডাম অ্যান্টিবডি ওয়াই শেপ হবে। ওয়াই শেপ অ্যান্টিবডি কি বলে? মনোমার। তো এর 4টা চেন থাকবে, 2টা হ্যাপি চেন, 2টা লাইট চেন। গুড। আর হেভি চেন, একটা কনস্ট্যান্ট রিজন থাকবে, একটা ভেরিয়েবল রিজন থাকবে। রিজন Very হচ্ছে অ্যান্টিজেন অ্যাটাচমেন্ট সাইট, আর কনস্ট্যান্ট রিজন হচ্ছে ওই কমপ্লিমেন্ট অ্যাটাচমেন্ট সাইট। ফিক্সেশন সাইট অথবা এফসি রিজন অথবা কনস্ট্যান্ট রিজন, যেটা কি করে ইমিউনোলজিক্যাল প্রপার্টিজ মেইনটেইন করে। ঠিক আছে, অনেক সুন্দর, ভালো। আচ্ছা বলছি, লাইট চেন আর হেভি চেন গুলো কি দ্বারা অ্যাটাচমেন্ট থাকে? লাইট চেন আর হেভি চেন গুলো ডাইসালফাইড বন্ড দ্বারা অ্যাটাচমেন্ট থাকে, হেভি চেন আর লাইট চেন, তাই না? এই বলছি যে আরো কি একটা ইম্পর্টেন্ট কথা বললাম, ফেভ রিজিয়ন কি? ফেভ রিজিয়ন কি? ফেভ রিজিয়নটাকে আমরা যে ভেরিয়েবল রিজিয়ন বলতে পারি, তাই না? ভেরিয়েবল রিজিয়ন আর একটা হচ্ছে কনস্ট্যান্ট রিজিয়ন। ঠিক আছে, এই ওয়াই শেপ থেকে আমরা মনোমার বলবো। যখন 5টা মনোমার সাথে যুক্ত হবে তাকে আমরা কি বলবো? পেন্টামার বলবো, তাই না? হ্যাঁ, পেন্টামার বলবো, পেন্টামার। এখন আমি যদি উল্টা ফুল্টা করে প্রশ্ন করি, বলো তো ইমিউনোগ্লোবিন ই এর স্ট্রাকচার কেমন? মনে থাকবে? এজন্য ভালো করে মনে করতে হবে। ইমিউনোগ্লোবিন ই কেমন হবে বলো তো? এটাও মনোমার। বডি 3 ধরনের অ্যান্টিবডি হচ্ছে মনোমার, একটা হচ্ছে পেন্টামার আর একটা হচ্ছে ডাইমার, তাই না? ডাইমার। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমরা হচ্ছে এগুলো পড়ে ফেলছি, অ্যান্টিজেন আর অ্যান্টিবডি। অ্যান্টিজেন আর অ্যান্টিবডি সম্পর্কে কারো কোনো প্রশ্ন নাই? কারো প্রশ্ন থাকলে বলো। আর কি বলছি, বডিতে ম্যাটারনালি ড্রাইভ অ্যান্টিবডি কে মেইনটেইন করে, তারপর ফার্স্ট অ্যান্টিবডি কোনটা কাজ করে,
কোনটা সবচেয়ে বড় অ্যান্টিবডি, কোনটা প্লাসেন্টাল ট্রান্সফার করতে পারে, এগুলো হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন কে তৈরি করে, এগুলো পারবা না? এভাবে পড়বা, ঠিক আছে ম্যাম? তোমাদের হ্যাঁ বলো। ম্যাম অ্যান্টিজেন বাইন্ডিং সাইট এটা আরেকবার বললে ভালো হয়, তখন বুঝতে পারিনি। অ্যান্টিজেন বাইন্ডিং সাইট ভেরিয়েবল জি ম্যাম। একটা ওয়াই শেপ অ্যান্টিবডির যে ভেরিয়েবল রিজিয়নটা আছে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। ভেরিয়েবল রিজিয়নের হচ্ছে যে সাইটটা একটা অ্যান্টিজেনের সাথে অ্যাটাচমেন্ট হবে। আমি একটা ছবি দিয়ে দেখাইছিলাম, এখন আমি নিয়ে আসতে গেলে সমস্যা হবে, থাক পরে স্ক্রিন শেয়ার করে দেখো। দেখছি। আচ্ছা, যে সাইটটার সাথে অ্যান্টিজেন বাইন্ড হবে সেটাকে বলবো আমরা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। এখন এর অল্টারনেটিভটা চিন্তা করো, একটা অ্যান্টিজেনের যে বাইন্ডিং সাইট আছে সেটাকে আমরা কি বলবো? অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট অথবা ইপিটোপ। ওই যে ইপিটোপ আর অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট, সেখানে কি বাইন্ডিং হয়? অ্যান্টিবডি বাইন্ডিং হয়। সেটা যদি আমি এখন অ্যান্টিবডির থেকে চিন্তা করি, যেখানে অ্যান্টিজেন বাইন্ডিং হয় সেটাকে কি বলবো? অ্যান্টিজেনিক সাইট। আর অ্যান্টিজেনের ক্ষেত্রে কি বলবো? ইপিটোপ অথবা অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টস। বুঝছো? জি ম্যাম। বুঝুনি? জি ম্যাম বুঝছি। রিয়াজুল বুঝছো? জি ম্যাম বুঝতে ছিল আমার। হ্যাঁ বলো। ম্যাম হচ্ছে আমরা জানি যে প্রোটিন জাতীয় সাবস্টেন্স যেগুলো সেগুলো অ্যান্টিজেন হিসেবে কাজ করে। হ্যাঁ সেক্ষেত্রে আমরা যখন কোনো মিট বা বিফ খাই, তো সেটা হ্যাঁ, যখন দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন দেয়, তো সেক্ষেত্রে হ্যাঁ, কি হ্যাঁ। সেখানে ইমিউনোগ্লোবুলিন ই কি রিলিজ হয়? তাহলে কি সেটা হ্যাঁ অ্যান্টিজেন হ্যাঁ হিসেবে হ্যাঁ, কাজ করে? সেটা তো পড়াবো। সেটা যখন হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন অথবা হাইপার সেন্সিটিভিটি। হোয়াট ইজ হাইপার সেন্সিটিভিটি? হাইপার সেন্সিটিভিটি ইজ দ্য আনডিজারেবল রিয়াকশন অফ এ বডি। হাইপার সেন্সিটিভ মানে কি? আনডিজারেবল রিয়াকশন অফ এ বডি। নর্মালি বডির অ্যান্টিবডি অ্যান্টিজেন গুলো হচ্ছে কি কোনো ক্ষতির কারণ হয় না। আনডিজারেবল রিয়াকশন মানে কি? অনেক সময় এমন একটা কন্ডিশন হয়ে যায় যখন শরীরে নিজের জিনিসটা নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কিভাবে দাঁড়ায়? এটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ই এটার জন্য রেসপন্সিবল। কিভাবে করে? একটু মনে হয় পড়ছিলা ইনফ্লামেশন পড়ছো না? ইনফ্লামেশনের ক্ষেত্রে কি পড়ছো? যে ধরো হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইনফ্লামেশন ফাংশন কি করে বলো তো? ইনফ্লামেশন হচ্ছে কি যে ইনফেকশনের সময় হচ্ছে কি করে, এটাকে রিকার এবং রিজেনারেশনের মাধ্যমে সেটাকে ঠিক করে দেয়। কিভাবে? কতগুলো হচ্ছে যে কি এটা কি বলে কেমিক্যাল মিডিয়েটর সেক্রেট করে, যেমন হিস্টামিন, সেরোটোনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রাইন্স, এগুলো সেক্রেট করে। পড়ছো না? তোমাদেরকে পড়াতে চাইছি, তোমরাই বলছো সব পড়া শেষ। তাহলে এখন বুঝো। 4-5 মাস হয়ে গেছে, অনেক আগে পড়ছি তো এই জন্য মাথায় নাই। আচ্ছা হোক, আমি মাথায় নিয়ে আসি দিব। এখন কি বলছি? ইনফ্লামেশনের ফলে কতগুলো কেমিক্যাল মেডিয়েটর সেক্রেট হয়, তাই না? এগুলো কি করে? ভেসোডাইলেশন করে, ইনক্রিজ পারমিয়াবিলিটি অফ দা ব্লাড ভেসেল। পড়ছিলাম মনে হয়, দেখো ভেসেল গুলাকে ডাইলেটেড করে দেয় এবং ব্লাড ভেসেলের পারমিয়াবিলিটি গুলাকে বাড়ায় দেয়। যার ফলে কি হয়? মানে এই যে ব্লাড সাপ্লাই বাড়ে যায়, সেই জায়গায় রেডনেস হয়ে যায়, হট হয়ে যায়, তারপরে পেইন হয়। এগুলো পড়ছি, তাই না? ঠিক সেরকম যখন ইমিউনোগ্লোবুলিন কি রেসপন্সটা কি হয় বডিতে, যখন কোনো অ্যান্টিজেন প্রথম ঢুকে, হ্যাঁ, অ্যান্টিজেন ঢুকলে যে বডির যে সেলগুলো আছে, বিশেষ করে মাস্ট সেল এন্ড বেসোফিল, সেগুলো হচ্ছে কি হয়? মাস্ট সেল আর বেসোফিল গুলা কি হয়ে যায়? এগুলো অনেক বেশি কেমিক্যাল সেক্রেট করতে থাকে, যে মেডিয়েটর গুলো সেক্রেট করতে থাকে। এটা নেক্সটে পড়াবো হাইপার সেন্সিটিভিটির সময়, ঠিক আছে রিয়াজুল? ওকে ম্যাম। ওকে। এখন পড়ালে ওকে ম্যাম, বুঝতে পারবা না, আমি পরে পড়াবো, তখন বুঝবা যে ইমিউনোগ্লোবুলিন ই কিভাবে হাইপার সেন্সিটিভিটি শো করে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর কি কোনো প্রশ্ন আছে? ক্লাস শেষ করি আজকে, চারিয়া শেষ করি। হ্যাঁ জি ম্যাডাম। আচ্ছা, তাহলে আমরা অ্যান্টিজেন পড়লাম, অ্যান্টিবডি পড়লাম, আর কোনো প্রশ্ন নাই। নেক্সট ক্লাসে আমরা পড়বো কি পড়বো বলো তো? বি সেল এন্ড হিউমারাল ইমিউনিটি। নেক্সট ক্লাসে আমরা পড়বো বি সেল এন্ড হিউমারাল ইমিউনিটি। আচ্ছা ঠিক আছে, ততক্ষণ ভালো থাকো, আল্লাহ হাফেজ, দোয়া রাখিও, ঠিক আছে?